শুরু করতেছি, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, দেখো তো। আহ আজকে যে জিনিসটা পড়াবো এটা হচ্ছে কোনো ম্যাথ না বা কিছু না। আমরা যে ম্যাথ করতে গেলে কোন কোন জিনিসগুলো লাগবে সেটা আমি আজকে একটু দেখাই দিব, যাতে তোমরা ধরতে পারো অ্যাটলিস্ট। আচ্ছা, দেখো তো। আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, যেই আর্থিক বিবরণীটা আছে, অর্থাৎ চ্যাপ্টার 9। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের যে চ্যাপ্টার 9টা আছে, এখানে মূলত আমাদের এইচএস এর সিলেবাসের টপিক হচ্ছে তিনটা। আয় বিবরণী, মানে যে বিবরণী তিনটা করে, একটা হচ্ছে আয় বিবরণী, আরটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। নগদ প্রবাহ বিবরণী আমাদের করতে হয় না। এখন কথা হচ্ছে, আয় বিবরণী কি, মালিকের সত্ত্ব বিবরণী কি, বা আর্থিক অবস্থার বিবরণী কি, সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দেখো, শুরুতে আমাদের যে তোমাদের বইয়ে 9.4 হেডিংটা যখন দেখবো, ওইখানে শুরুর যে ইয়াটা আছে সেটাই হচ্ছে আয় বিবরণী। তো আয় বিবরণীতে আমরা কি করি? আয় থেকে ব্যয়গুলা বাদ দিয়ে আমরা বের করি যে আমাদের ক্ষতি হইলো না লাভ হইলো। তো ফার্স্ট পেপারে বিষয়টা খুবই ইজি, মানে দুইটা ম্যাথ যেহেতু থাকে 10 10 করে বাধ্যতামূলক। ফার্স্ট পেপারে আমাদের একটা থাকে এক ধাপ আয় বিবরণী, যেটাকে আমরা বলতেছি সেবামূলক প্রতিষ্ঠান, তাদের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এক ধাপ। আর আরেকটা হচ্ছে বহুধাপ আয় বিবরণী। তো বহুধাপ আয় বিবরণীটা একটু বড়, কম্পারেটিভলি একটু না, বেশ অনেকটাই বড়, বাট এক ধাপ আয় বিবরণীটা একদম ইজি। তো এখন আমরা আজকে দেখবো যে এক ধাপ বহুধাপটা কি বলতেছে। দেখো, যে যে আয় বিবরণীতে সকল প্রকার আয় সমূহকে এক ধাপে এবং সকল প্রকার ব্যয় সমূহকে পৃথক ধাপে দেখানো হয়, তাকে এক ধাপ আয় বিবরণী বলে। অর্থাৎ আমরা যখন ম্যাথ করি দেখা যায় অপরিচালন আয়, অপরিচালন ব্যয়, পরিচালন আয়, পরিচালন ব্যয়, এভাবে আলাদা আলাদা করে ভাগ করি না? মোট আয়, পরিচালন আয়, নিট আয়, এভাবে করে ভাগ করি না নিট আয় বের করার সময়? খেয়াল আছে? হ্যাঁ। আহ সেটা হচ্ছে বহুধাপ। আর এক ধাপ আয় বিবরণীতে আমাদের পরিচালন আয় হয়েছে না পরিচালন ব্যয় হয়েছে, অপরিচালন আয় হয়েছে, অন্যান্য আয় হয়েছে না ব্যয় হয়েছে, এগুলা আইডেন্টিফাই করার দরকার হয় না। এখানে আমরা সব আয় সমূহকে এক ধাপে আর সব ব্যয় সমূহকে আরেক ধাপে, মানে সব আয়গুলো একসাথে যোগ করে সব ব্যয়গুলো একসাথে বাদ দিয়ে আহ নিট আয় বা নিট ক্ষতি বের করি। এটাই হচ্ছে এক ধাপ আয় বিবরণী। তা এক ধাপ আয় বিবরণী গুলো মূলত সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো আছে, এই এক ধাপ আয় বিবরণীটা ইউজ করে। তো এখন দেখো, এক ধাপ আয় বিবরণীর ছকটা হচ্ছে এই যে দেখো, আয় সমূহ থাকবে, এখানে তুমি সবগুলা আয় যোগ করবা, যোগ করে সবগুলা ব্যয় একসাথে বাদ দিয়ে দিবা, তাইলে পাবা নিট মুনাফা বা ক্ষতি। তো আয় সমূহ কি? সেবা আয়, সুদ আয়, কমিশন আয়, লভ্যাংশ আয়। মানে যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, এদের বিক্রয় বলতে কিছু থাকবে না, সেবা আয় থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে যে কোনো ধরনের বকেয়া আয় তোমাকে যোগ করতে হবে, এখানে তো ওগুলা দেয় নেই। অগ্রিম আয় থাকলে বাদ দিয়ে তুমি সবগুলা আয় বের করবা, আর সবগুলা ব্যয় একসাথে যোগ করবা। এই যে দেখো, এখানে সবগুলা ব্যয় সিরিয়ালি একসাথে যোগ করে সবগুলার যোগফল নামায়, ওই যে তুমি মোট আয় নামাইছিলে এখান থেকে মোট ব্যয় বাদ দিয়ে একটা নিট আয় পাবে। তো এখানেও সেম, যদি কোনো বকেয়া ব্যয় থাকে সেগুলো যোগ করে নিতে হবে সমন্বয়কে, আর যদি কোনো অগ্রিম ব্যয় থাকে তাহলে বাদ দিয়ে নিতে। আচ্ছা, এক ধাপ বিশদ আয় বিবরণীটা কি বোঝা গেল? জি ভাইয়া। আর এটা জি। হবে সেবামূলক প্রতিষ্ঠানের জন্য। আচ্ছা, এখন আসি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য আমরা কি করব। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে বহুধাপ আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, বহুধাপ বিশদ আয় বিবরণী। আচ্ছা, এটাকে বহুধাপ বিশদ আয় বিবরণী কেন বলা হচ্ছে? কারণ এখানে আমরা দেখব যে আমরা শুরুতে বের করি হচ্ছে কি, মোট লাভ। তারপর এটার সাথে পরিচালন ব্যয় বাদ দিয়ে বের করি কি। আচ্ছা, এখানে ছকটা আর আমি রাখি নাই। কেন রাখি না আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, ছবি তুলি নাই না তুলি নাই সেটা মনে করতে পারতেছি না। আচ্ছা দেখো, তো শুরুতে আমরা বের করি হচ্ছে মোট লাভ, এরপরে হচ্ছে পরিচালন ব্যয়গুলা বাদ দিয়ে আমরা বের করি পরিচালন মুনাফা, তারপরে অন্যান্য আয় যোগ করি, আবার অন্যান্য ব্যয় বাদ দিয়ে আমরা বের করি নিট মুনাফা। এই যে ধাপে ধাপে আমরা নিট মুনাফা পর্যন্ত বের করতেছি, এর জন্য এটার নাম কি বলো? বহু ধাপ। বহুধাপ। তো এই বহুধাপ বিশদ আয় বিবরণী তুমি চিনবা কিভাবে? দেখবা যে ক্রয় বিক্রয় আছে, আর সেবামূলক তো চিনবা যে সরাসরি বলে দিবে যে সেবা
আয়, সেবা, অনুপার্জিত সেবা আয়, তখন আমরা এক ধাপ বিশদ আয় বিবরণীটা করবো। বহু ধাপ বলার কারণই হচ্ছে আমরা নিট মুনাফাটা স্টেপে স্টেপে বের করি। প্রথমে নিট মুনাফা বের করি, সরি মোট মুনাফা বের করি, এরপর পরিচালন মুনাফা বের করি, একদম লাস্ট পর্যায়ে যে আমরা হচ্ছে আহ আমাদের যে কাঙ্ক্ষিত নিট মুনাফা সেটা বের করি। এটা স্টেপ বেশি, এর জন্য এটার নাম হচ্ছে বহুধাপ বিশদ আয় বিবরণী। তো এখানে কি হয় দেখো, শুরুতে বিক্রয় আয় বা রাজস্ব আয় বের করি আমরা। মনে আছে যে নিট বিক্রয় বের করি, নিট বিক্রয় থেকে আমরা বাদ দেই বিক্রিত পণ্যের ব্যয়। তো এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা পাই কি মোট মুনাফা। যদি পজিটিভ অ্যান্সার হয় মোট মুনাফা, আর যদি নেগেটিভ অ্যান্সার হয় তাহলে মোট ক্ষতি। এরপরে এই মোট মুনাফা থেকে আমরা বাদ ক্ষতি। দিই পরিচালন ব্যয়। এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাই পরিচালন মুনাফা। এর সাথে যোগ করি অন্যান্য আয়, বাদ দেই অন্যান্য ব্যয়। এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে আর অন্যান্য ব্যয় বাদ দিয়ে আমরা যে জিনিসটা পাই, যদি পজিটিভ অ্যান্সার থাকে নিট মুনাফা, নেগেটিভ অ্যান্সার থাকলে নিট। এই যে ধাপে ধাপে নিট মুনাফা বা নিট ক্ষতি বের করতেছে, এর জন্য আমরা এটার নাম দিই বহুধাপ বিশদ আয় বিবরণী। বুঝছো? তো এখানে আমরা শুরুতে কি করি, আচ্ছা, হ্যাঁ আমি ইচ্ছা করে এই ছবিটা রাখি নাই, কারণ এই ছকটা আমি আর এক্সপ্লেন করতে চাচ্ছি না, এখান থেকেই বহুধাপের মানে আইডিয়াটা নিব। তো নিট বিক্রয় আমরা কি বের করি, বা বিক্রয় বা রাজস্ব আমরা আগে নিট বিক্রয় বের করি। সেটা কিভাবে, বিক্রয়ের সাথে যদি অলিখিত বিক্রয় থাকে কোনো, এগুলো যোগ করি। বিক্রয় মূল্যে যদি কোনো পণ্য উত্তোলন থাকে সেটাও যোগ করি। তারপর হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, এরকম সবকিছু যোগ বিয়োগ করে পরে বিক্রয় ভ্যাট বাদ দিয়ে নিট বিক্রয় বের করি। সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, তাহলে মোট মুনাফা পাই। তারপরে হচ্ছে পরিচালন ব্যয় বাদ দিই। পরিচালন ব্যয় হচ্ছে দুই প্রকার। পরিচালন ব্যয় হচ্ছে দুই রকম, একটা হচ্ছে তোমার বিক্রয় ও বন্টন উপরিব্যয়, মানে বিক্রয় যুক্ত যত খরচ দেখবা, ধরো বিক্রয় কমিশন, বিক্রয় কর্মীর বেতন, শোরুম ভাড়া, শোরুম খরচ, এই সবগুলোই হচ্ছে পরিচালন ব্যয়ের আন্ডারে আসবে। বিক্রয় ও বন্টন খরচ, আর একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ, এই দুইটা ব্যয়ের সমন্বয়ে আমরা পাই পরিচালন ব্যয়। অফিস ও প্রশাসনিক মানে অফিস ভাড়া, অফিস খরচ, তারপর হচ্ছে ধরো অফিসে যারা চাকরি করে তাদের বেতন, হ্যাঁ, এরকম যত কিছু আছে সবগুলো আমরা পরিচালন ব্যয় দিই। আর অন্যান্য, এরপরে অন্যান্য আয়, যে কোনো ধরনের সম্পদের সুদ। মনে রাখবা অন্যান্য আয় আর অন্যান্য ব্যয় হইতে হলে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যদি কোনো পার্সেন্টেজ থাকে, ধরো ঋণের সুদ বা হচ্ছে ধরো বিনিয়োগের সুদ, তো এই জিনিসগুলো সবসময় অন্যান্য আয় আর ব্যয়ে আসবে। দায়ের সুদটা আমরা অন্যান্য ব্যয়ে দেখাবো, আর হচ্ছে সম্পদের সুদটা আমরা অন্যান্য আয়ে দেখাবো। এই সবগুলা যোগ বিয়োগ করে আমরা লাস্টে একটা অ্যান্সার পাবো, সেটার নাম হচ্ছে নিট মুনাফা। এটা হচ্ছে আমাদের বহুধাপ বিশদ আয় বিবরণী। এরপরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণীতে তিনটা আইটেম নিয়ে আমরা শুধু কাজ করি, একটা হচ্ছে সম্পদ এ, একটা হচ্ছে দায়, আর এটা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। তো এখানে আমরা কি করি, প্রমাণ করি এ ইজ ইকুয়ালস টু এল প্লাস ওই, অর্থাৎ একটা নির্দিষ্ট দিনে সম্পদ, কোন একটা প্রতিষ্ঠানের সম্পদ তার দায় আর মালিকানা সত্ত্বের কি হবে, বলো। বলতে পারতেছো না? সমান হবে। এখানে আমরা কি দেখাই, যে মোট সম্পদ, কোন একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ ইজ ইকুয়ালস টু কি দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটাই প্রমাণ করি যে এ ইজ ইকুয়ালস টু এল প্লাস ও ই, আমরা এটা প্রমাণ করি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। তাই আর্থিক অবস্থার বিবরণীর উপাদানও তিনটা, সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। তো এখানে আমরা সম্পদ গুলাকে গ্যাপ অনুসারে সাজাই। গ্যাপ সাজাই কিভাবে, তারল্য অনুসারে, মানে চলতি সম্পদ গুলো আগে সাজাবে, দীর্ঘমেয়াদী সম্পদ বা বিনিয়োগ গুলো পরে সাজাবে। তো এখানে আগে চলতি সম্পদ আসবে, তারপর তুমি যদি খেয়াল করো দেখবে এখানে এরপরে আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর হচ্ছে স্থায়ী সম্পদ, তারপর হচ্ছে ভুয়া সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয়, সবগুলা যোগ করে আমরা পাবো মোট সম্পদ। আর এর সাথে যোগ করতে হবে দায় প্লাস মালিক, মানে এটা, এই সবগুলা সম্পদ যোগ করে আমি ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিব। এরপর আমার দায় আর মালিকানা সত্ত্ব যোগ করে দেখবো যে এই সম্পদের সমান হয় কিনা। তো দায়গুলোও আমি সাজাবো, প্রথমে চলতি দায়, পরে দীর্ঘমেয়াদী দেয়, আর মালিকানা সত্ত্ব তো বুঝতেছই, মালিকানা সত্ত্বের জন্য আলাদা একটা ছকই আছে, সেখান থেকে দেখাবো। মালিকানা সত্ত্ব আমরা কিভাবে পাবো, যে প্রারম্ভিক মূলধন থাকবে, এর সাথে যদি অতিরিক্ত মূলধন আনি সেটা যোগ করব, মূলধনের সুদ থাকলে সেটা যোগ করব, উত্তোলন বাদ দিব, উত্তোলনের সুদ বাদ দিব, তারপর হচ্ছে নিট মুনাফা থাকলে যোগ করব, নিট ক্ষতি থাকলে বাদ দিব, আর সাধারণ সঞ্চিতি যোগ করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, এটা বোঝা গেছে আর্থিক অবস্থার বিবরণীর উপাদান হচ্ছে তিনটা, সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব।
তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা একটা নির্দিষ্ট দিনে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে পারি, যেখানে সম্পদ তার, কোন একটা প্রতিষ্ঠানের সম্পদ তার দায় আর মালিকানা সত্ত্বের সমান হবে। আচ্ছা, এটা বুঝে গেছে আর্থিক অবস্থার বিবরণী? হ্যালো? হ্যাঁ, বসছি। আচ্ছা, ওকে, আজকের জন্য আমাদের লাস্ট টপিক হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। তো মালিকানা সত্ত্ব বিবরণী আমাদের পরীক্ষায় আসে ফার্স্ট পেপারে। তো এখানে দেখো মালিকানা সত্ত্বটা আমরা কিভাবে পাবো। আমাদের প্রশ্নে একটা প্রারম্ভিক মূলধন দেওয়া থাকবে, এটার সাথে আমরা অতিরিক্ত মূলধন যোগ করব, মূলধনের সুদ যদি থাকে যোগ করব। আর প্রশ্নে যদি বলা থাকে যে নিট মুনাফা এত ধরে বা নিট ক্ষতি এত ধরে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো, তখন প্রশ্নের নিট মুনাফা বা নিট ক্ষতিটাই ধরতে হবে। আর যদি বলা না থাকে, তাহলে তুমি খতে বা তার আগে যখন বিশদায় বিবরণী করবা ওইখানে একটা অ্যান্সার পাবা, নিট মুনাফা বা নিট ক্ষতি, সেই অ্যান্সারটা বসায় তোমাকে ম্যাথ করতে হবে। যদি প্রশ্নে থাকে প্রশ্নেরটা বসাবা, আর যদি প্রশ্নে না থাকে তাহলে তুমি যেটা করছো করে বের করছো সেটা যোগ করবা। যোগ করে আর বাদ যাবে কি, সকল প্রকার উত্তোলন, নগদ হোক পণ্য হোক, উত্তোলনের সুদ, আয়কর, জীবন বীমা প্রিমিয়ামও বলা থাকতে পারে, এগুলা বাদ দিয়ে আবার লাস্টে সাধারণ সঞ্চিতি যোগ করলে আমরা কি পেয়ে যাব, সমাপনী মালিকানা সত্ত্ব। আচ্ছা, তো মূলত আজকে আমি এগুলা দেখানোর জন্যই তোমাদেরকে পড়াবো বলছিলাম না, এছাড়া আর পড়ানোর কোনো ইয়া ছিল না। তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে ছকগুলা, তোমাদের বই থেকে এক ধাপ আয় বিবরণী, বহুধাপ বিশদ আয় বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এই ছকগুলো একটু ভালো করে দেখে নিবা বই থেকে, বুঝছো?